আজকে আমাদের যে টপিক আমার জন্য যেটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো আর্ট অফ এক্সামিনেশন অ্যান্ড ক্রস এক্সামিনেশন ইন এ ক্রিমিনাল কেস। তো আমি বইয়ের বিষয়ে কোনো কিছু বলবো না। আপনারা সবাই জানেন যে 135 থেকে 166 এই সেকশন পর্যন্ত এভিডেন্স অ্যাক্টের ক্রস এক্সামিনেশন, এক্সামিনেশন, রি এক্সামিনেশন বিষয়ে বলা আছে। আমি এই বিষয়ে আমি বলবো না, আপনারা এভিডেন্স অ্যাক্ট আপনারা পড়েই আপনারা আইনজীবী হিসাবে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় পাশ করেছেন। আমি কিছু টেকনিক সম্পর্কে বলবো যেটা আমরা প্রতিনিয়ত আদালতে আমরা চাই, বিচারকরা চাই কি একজন আইনজীবীর কাছ থেকে, সেটা বাদী পক্ষের আইনজীবী হোক, আসামি পক্ষের আইনজীবী হোক, আমরা কি চাই। প্রথমেই বলি যে আপনারা তো জানেন যে এক্সামিনেশন ইন চিফ অ্যান্ড ক্রস এক্সামিনেশন এই দুটা বিষয় তো আপনারা সকলেই জানেন, কিন্তু রি এক্সামিনেশন কি দেখেছেন আপনারা কখনো? রি এক্সামিনেশন আমার মনে হয় আপনারা দেখেন না, কারণ রি এক্সামিনেশন খুব কম হয়। কিন্তু কখন করতে পারবেন আপনারা রি এক্সামিনেশন? যেমন মনে করেন, একটা উদাহরণ দিই, যে একজন ডাক্তার উনি মেডিকেল সার্টিফিকেট বিষয়ে সাক্ষ্য দিতে আসছেন, আপনি তার দুর্বলতা আপনি জানেন তার সম্পর্কে কিছু তথ্য, যে তাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার পোস্টিং তো ঢাকায় ছিল। হ্যাঁ, আমার পোস্টিং ঢাকায় ছিল। এখন তো আপনার পোস্টিং মহেশখালী চিটাগাংয়ের। হ্যাঁ, আমার পোস্টিং মহেশখালী। আপনার বিরুদ্ধে তো ঢাকা মেডিকেলে অনেক অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে আপনাকে মহেশখালী বদলি করা হয়েছে। ইহা সত্য নয়, কিন্তু আপনার কথাটা কিন্তু আসছে এবং কোর্টের কিন্তু একটা ধারণা সৃষ্টি হতে পারে যে হ্যাঁ, সে তো ঢাকা মেডিকেলে ছিল, হঠাৎ করে কেন তাকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হলো। আচ্ছা, এইটার ক্ষেত্রে প্রসিকিউশন পক্ষ কি করতে পারে? তাকে আবার রি এক্সামিন করতে পারে। কোন তথ্যের ভিত্তিতে? তথ্যটা হইতে হবে সত্য তথ্য। যেমন হয়তো তার বাড়ি চিটাগাং, তার ওয়াইফ চিটাগাংয়ে চাকরি করে, সে রি এক্সামিন করে এই তথ্যটাই বলবে যে আমার বাড়ি চিটাগাং, আমার স্ত্রী চট্টগ্রামে চাকরি করে এবং আমার বাড়িতে বসবাসের সুবিধার্থে এবং আমার স্ত্রী এবং সন্তানের সাথে থাকার সুবিধার্থে আমি চিটাগাং মেডিকেলে কোনো পোস্টিং না থাকায় আমার পদে আমি মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আমার বদলি হয়েছে। তাহলে কি তার যে জেরাতে যেটুকু বিষয় আসছে সেটা কিছুটা হলেও কিন্তু মেরামত করা সম্ভব হলো। দ্যাটস রি এক্সামিনেশন। যদিও আইনজীবীরা রি এক্সামিনেশন করে না, নর্মালি এটা হয় না। আচ্ছা, আরেকটা হলো যে আপনার এক্সামিনেশনের ক্ষেত্রে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিপারেশন এবং টক টু ইউর ক্লায়েন্ট, টক টু ইউর ক্লায়েন্ট, টক টু ইউর ক্লায়েন্ট। এছাড়া এটার গোল্ডেন রুলই হলো আপনাকে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। যেমন চেকের মামলার বিষয়ে আমাদের যুগ্ম মহানগর দায়রা জজ আমিরুল বলেছেন, চেকের মামলায় দেখবেন যে আপনার একটা কমন আইনজীবীর একটা ডিফেন্স নিয়ে থাকে। কি ডিফেন্স? ক্লায়েন্টের চেকটি হারিয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনারা বলেন চেকটি হারিয়ে গিয়েছে এবং আমি এত তারিখে একটা ক্লায়েন্ট জিডি করেছি। এখন আপনারা বলেন যে বাংলাদেশের কত পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট আছে? আমি ধরে নিই 50% লোকের অ্যাকাউন্ট আছে বাংলাদেশে। ওকে ফাইন, তাহলে ধরেন মনে করেন 10 কোটি লোকের অ্যাকাউন্ট আছে। এর ভিতরে চেক বই কতজনের আছে? আমি ধরে নিলাম 5 কোটি লোকের চেক বই আছে। এর ভিতরে কতজন লোক চেকে স্বাক্ষর করে টাকার অঙ্ক না লিখে পকেটে নিয়ে ঘুরে বেড়ায়? 1 লাখে 1 জনও পাবেন কিনা সন্দেহ। এবং সেই চেক হারিয়ে যায় এবং সেই চেক পৃথিবীতে 700 কোটি মানুষের ভিতরে সেই ব্যক্তি পায় যার সাথে আপনার শত্রুতা আছে। তো আপনি দেখেন, আপনি প্রিপারেশন ছাড়া, ক্লায়েন্টের সাথে কথা বলা ছাড়া শুধুমাত্র আপনার সিনিয়রকে দেখেছেন, সিনিয়র তো চেকের মামলায় এই ধরনের ডিফেন্স নেয়, আপনিও এই ধরনের একটা ডিফেন্স, কিন্তু আপনি কোনো ধরনের ক্লায়েন্টের সাথে কথা বলা ছাড়া এমন একটা ডিফেন্স নিয়েছেন যেটা হওয়ার সম্ভাবনা 0.001%। প্রথমেই কিন্তু আপনার ডিফেন্সেই কিন্তু আপনি গরমিল করে ফেললেন। আপনাকে মনে রাখতে হবে, ডিফেন্স হইতে হবে ট্রুথ অর ভেরি নিয়ারেস্ট টু দ্য ট্রুথ, সত্য অথবা সত্যের কাছাকাছি। এবং এই জায়গায় পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই আপনার ক্লায়েন্টের সাথে বারবার কথা বলতে হবে। নেক্সট, যেমন আপনাকে কিন্তু নো দ্য জাজ, আপনি যেই কোর্টে জেরা বা জবানবন্দি প্রদান করতেছেন আপনার ক্লায়েন্টের জন্য, সেই জাজকে আপনার জানতে হবে। সব জাজ সাহেব কিন্তু একরকম না। কেউ বিস্তারিত জবানবন্দি পছন্দ করে, কেউ আপনার শর্ট জবানবন্দি পছন্দ করে, কেউ বিস্তারিত জেরা পছন্দ করে, কেউ প্রিসিডেন্ট পছন্দ করে। কোনো জাজ সাহেব বলে না, আমি ফ্যাক্টের ভিতরে থাকতে চাই, কেউ সার্কামস্টেন্স পছন্দ করে। তো এই জন্য আপনাকে প্রথম হলো নো দ্য জাজ,
জাজ সাহেবকে জানবেন উনি কি পছন্দ করে, কি ধরনের জবানবন্দি পছন্দ করে, কি ধরনের জেরা পছন্দ করে, তারপরে আপনি আপনার গোল সেট করবেন। আরেকটি বিষয়, অনেক সময় জজ সাহেবরা সাক্ষীর বক্তব্য শুনতে শুনতে এতই মনে করেন যে মনোযোগ দিয়ে ফেলে, কিছু ছোটোখাটো পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অনেক সময় ওভারলুক হয়ে যায়। তখন আপনি জাস্ট মেক এ পজ, একটু থামেন, আপনার জজ সাহেবকে খুব হাম্বলি বলেন, স্যার আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো বা মিস হয়েছে স্যার, যদি একটু লিখতেন। এগুলো খুব ছোট ছোট আর কি। আচ্ছা, আরেকটা হলো যেমন আপনি উইটনেস খুব হারিডলি বলার দরকার নেই, খুব তাড়াতাড়ি কোনো কথা বলার দরকার নেই, আস্তে আস্তে স্লোলি সিম্পল ওয়ার্ডে, নট যৌগিক বাক্য। আমরা অনেক সময় করি কি 2-3টা বাক্য একসাথে করে মনে করেন জবানবন্দি আমরা রেডি করি, না, একটা একটা করে বাক্য তৈরি করেন, সুন্দর সিম্পল ওয়ার্ডে সিম্পল সেন্টেন্সে জবানবন্দি প্রদান করবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এটা আমি সবসময় বলি আর কি, আপনি পার্সোনালাইজ করার চেষ্টা করেন সাক্ষীকে। কেমন পার্সোনালাইজ করার চেষ্টা করবেন, একটা উদাহরণ দিই। যেমন মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার ছেলে, ভিকটিমের ছেলে, সে সাক্ষী দিতে আসছে, বলল যে আমার বাবাকে এত তারিখে এত ঘটিকায় অমক অমক আসামি অমক জায়গায় এরকম গুলি করে মেরে ফেলেছে, তার প্রথম লাইন। আচ্ছা, এখন যদি আপনি জাস্ট আর একটু অন্যভাবে চিন্তা করেন যে আপনি সাক্ষীটাকে এইভাবে উপস্থাপন করলেন, আমার নাম বলল, আমার পিতার নাম লিয়াকত হোসেন, তিনি পেশায় স্কুলের টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আইনজীবী জিজ্ঞেস করে আপনার সাথে আপনার পিতার সম্পর্ক কেমন ছিল? আমার সাথে আমার পিতার সম্পর্ক খুব ভালো ছিল, তিনি আমাকে খুব ভালোবাসতেন। একটি উদাহরণ দিতে পারবেন? আমার পিতা কখনোই আমাকে ছাড়া রাতের খাবার খেতেন না। লেটস দেন স্টার্ট পার্সোনালাইজ করা, কোর্ট রুমে একটা সেন্সেশন তৈরি করা সাক্ষীকে। এইটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা মেথড। যেমন আপনারা তো সবাই অনেকেই টাইটানিক সিনেমা তো দেখছেন, তাই না? আচ্ছা, টাইটানিক জাহাজে কিন্তু 1200 লোক মারা গেছে। আপনার কি কারো কথা মনে আছে? কারো জন্য আপনার দুঃখ হয়? একজনের জন্য কিন্তু দুঃখ হয়। কার জন্য? জ্যাক। এই যে সবাই বলছেন জ্যাক। কেন দুঃখ হয়? কারণ জ্যাককে পরিচালক ওইভাবে পার্সোনালাইজড করছে, হি হ্যাজ বিন পার্সোনালাইজড। দেন আপনার কাছে কিন্তু ওই 1199 জনের মৃত্যুকে ছাপিয়ে জ্যাকের মৃত্যু আপনার মনকে কিন্তু নাড়া দিয়ে যায়। তো এইটা আপনারা চেষ্টা করবেন যে একেবারে ফ্ল্যাট জবানবন্দির চাইতে আপনারা একটু পার্সোনালাইজ করার চেষ্টা করবেন, ঘটনাটাকে একটু এইভাবে আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যেমন আপনি ক্রিডেন্সিয়াল এস্টাবলিশড, এইটা যেমন একটা সাক্ষী আপনি নিয়ে আসছেন, সে বলতেছে হ্যাঁ আমি তো এরকম রাত 9টার সময় আমি বাসা থেকে বের হলাম, বের হয়ে আমি ওই সেলিমের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সেলিমের বাসায় 4 জন ঢুকলো, হ্যাঁ তারা সেলিমকে কোপালো, এই সে জবানবন্দি বলে চলে গেল। কিন্তু আপনি এই সাক্ষীকে গুরুত্বপূর্ণ কিভাবে করবেন? যেমন মনে করেন যে এই সাক্ষী হয়তো বা স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম্য ডাক্তার, এই যে ছোট্ট একটা বক্তব্য তাকে দিয়ে, আপনি পেশায় কি করেন? আমি স্থানীয় মেম্বার, আমি সাবেক মেম্বার ছিলাম, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম। যদি এতটুকুও না থাকে, যদি আমি তো গত বছর হজ করে এসেছি, এইটুকু তথ্য অন্তত পক্ষে দেন, তাতেও কি কোর্টের মনে অন্ততপক্ষে এই সাক্ষীর ক্রিডেন্সিয়াল সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হবে যে না, এই সাক্ষীটা মিথ্যা বলতে পারে না। কিপ ইট সিম্পল, আমি তো আগেই বলেছি যে আপনারা খুব সিম্পল ভাষায় সিম্পলে। আচ্ছা, আরেকটা হলো টপিক সেন্টেন্স। আপনারা সবাই জানেন যে জবানবন্দি প্রদানের ক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যায় না, এটা তো আপনারা সবাই জানেন যে যখন আপনি এক্সামিনেশন ইন চিফ দেবেন লিডিং কোশ্চেন করা যাবে না। একটা বিষয় আপনারা করতে পারেন, সেটাকে বলা হলো টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? যেমন কোনো একটা সাক্ষীকে আপনি উপস্থাপন করছেন প্রসিকিউশন পক্ষে, সে আপনার মন মতো বলতে পারতেছে না, আচ্ছা ঠিক আছে বলেন, আচ্ছা আচ্ছা এরকম, কিন্তু আপনার মন মতো হচ্ছে না, তখন আপনি তাকে তো লিডিং কোশ্চেন আপনি তাকে করতে পারবেন না। তাহলে আপনি তাকে কি করতে পারেন? আপনি তাকে ছোট্ট করে বলবেন, আচ্ছা এখন আপনাকে আমরা ঘটনার তারিখ, সময় এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করব। দেন কিন্তু ওই সাক্ষীর মাথায় কিন্তু ক্লিক করবে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাকে তো ঘটনার তারিখ, সময় এবং ঘটনার বিষয়ে কিন্তু বলতে হবে। এগুলো হলো খুবই ট্রিক্স আর কি, ঠিক আছে? এটা আপনারা দেখবেন, এটাকে বলা হলো টপিক সেন্টেন্স। আচ্ছা, এখন এই গেল এক্সামিনেশন ইন চিফের ক্ষেত্রে। এখন আমি ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে বলি, ক্রস এক্সামিনেশন মূলত দেখা যাচ্ছে 2 প্রকার, একটা হলো কনস্ট্রাকটিভ ক্রস এক্সামিনেশন, একটা হলো ডিস্ট্রাকটিভ ক্রস এক্সামিনেশন। কনস্ট্রাকটিভ ক্রস এক্সামিনেশনটা কি? যে ক্রস এক্সামিনেশন আপনি আপনার কেসটাকে এস্টাবলিশ করবেন,
সাক্ষীকে জেরা করে আপনার কেসটাকে এস্টাবলিশ করবেন। আর আরেকটা হলো ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকশন, ডিস্ট্রাকটিভ, সেটাতে আপনি কি করবেন, সাক্ষী যাই বলুক না কেন আপনি তাকে ধ্বংস করে দিবেন, আপনার বিল্ডিংটাকে আপনি ধ্বংস করে দিবেন একেবারে, আমি ঘটনাস্থলেই নাই, আমি ছিলামই না। দুইটাই করতে পারেন একসাথে, কনস্ট্রাকটিভও করতে পারেন, ডিস্ট্রাকটিভও করতে পারেন। সেক্ষেত্রে আগে কনস্ট্রাকটিভ করবেন, দেন ডিস্ট্রাকটিভ। আগে নিজের ডিফেন্সটাকে আগে ক্রিয়েট করবেন, দেন আপনি ধ্বংস করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, ডু আই নিড টু ক্রস এক্সামিন দিস উইটনেস? আস্ক ইউর সেলফ, আসলেই এই সাক্ষীকে কি আমার জেরা করার কোনো প্রয়োজন আছে? আমরা অনেক সময় দেখি যে মাদকের মামলার একটা পাবলিক উইটনেস, সে এসে বললো যে আমি তো কিছুই জানি না, কিছুই দেখি নাই, তারপরেও তাকে আপনারা জেরা করতেছেন। একটা সুরতাল রিপোর্টের স্বাক্ষরকারী, সে এসে বললো না আমার কাছ থেকে শুধুমাত্র একটা স্বাক্ষর নিছে, আমি তো এর বেশি কিছু জানি না, তারপরেও তাকে আপনারা জেরা করতেছেন। ডোন্ট ডু দিস। এইটা করে কিন্তু আপনি তার হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছেন। সে জবানবন্দিতে যে কথা বলে নাই, হঠাৎ করে জেরায় তার মনে, আচ্ছা আমি তো এই কথা তো বলি নাই, না 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 এইটা তো আমি তো এইরকম হবে, ছোট্ট একটা লাইন সে কিন্তু জেরায় বলে দিল। এই মনে করেন আপনার সমস্ত শ্রম কিন্তু পণ্ডশ্রমে পরিণত হবে। এইটা এই জন্যে আপনি আগে নিজেকে জিজ্ঞাসা করবেন যে আসলেই তাকে জেরা করার আসলে প্রয়োজন আছে কিনা। যদি না থাকে কোনো দরকার নাই, এবং আপনি যখন তাকে ডিক্লাইন করবেন কোর্টের কাছেও মনে হবে যে এই উইটনেসটা একেবারে ওয়ার্থলেস, এই উইটনেসের কোনো দরকারই নাই। দেন আপনার তো যে ডিফেন্সের কথা যেটা বললাম, আমি এনে একটা ডিফেন্সের কথা বলছি। প্ল্যান বিফোর, আপনি আগে আপনার জেরা করার আগে নিজের একটা প্ল্যান করবেন, ছক করে নেবেন, 161গুলো বারবার করে পড়বেন, এজাহারটা বারবার করে পড়বেন, দেখবেন কোথায় কোথায় অসঙ্গতি আছে, সেই প্রশ্নে আপনারা জেরা করবেন। সুতরাং আপনারা প্রথমে একটা ছক কষে নেবেন। আর একটা হলো কিপ ইট শর্ট, যত সম্ভব শর্ট হয় তত ভালো। আপনি চিন্তা করেন একটা খড়ের গাদার ভেতরে যদি মনে করেন আপনার হীরার আংটি একটা হারিয়ে যায়, আপনি খুঁজে পাবেন? খুঁজে পাবেন, কিন্তু অনেক কষ্ট হবে। কিন্তু মনে করেন যে যদি একটা এই যে ছোট্ট একটা পাতিলের ভিতরে আপনার একটা হীরার আংটি হারিয়ে গেছে, এটা কিন্তু সম্ভব। তো আমরা জাজমেন্ট দেওয়ার সময় যখন মনে করেন আপনি এরকম মানে অবাঞ্ছিত জঞ্জাল অনেক জেরা করছেন, এর ভিতরে কিন্তু আপনার ওই মণিমুক্তা খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হয়। অনেক সময় ওই মণিমুক্তা কিন্তু আমরা খুঁজে পাই না, আমাদেরকে মনে করেন যে ডিস্ট্র্যাক্ট করে ফেলে। কিন্তু যদি মনে করেন আপনি খুব শর্ট জেরা করেন, আমাদের কিন্তু সহজেই কিন্তু ওই আপনার যে স্বর্ণ মণিমুক্তা, এটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করা সম্ভব হবে। সুতরাং যত শর্ট হয় তত ভালো। আচ্ছা, এরপরে হলো কোথায় থামতে হবে। একটা সাক্ষী উপস্থাপন করা হয়েছে, তাকে আপনি 3 মিনিটের বক্তব্যেই তাকে আপনি পুরো একেবারে শেষ করে দিয়েছেন, তার ক্রেডিবিলিটি সব নষ্ট করে দিয়েছেন। তারপরেও আপনি তাকে প্রশ্ন করেই যাচ্ছেন, মনে হয় যে মৃতদেহের উপরে মনে করেন যে আপনি পিটাইতেছেন বারবার। ডোন্ট ডু ইট। আপনি যখন দেখতেছেন হ্যাঁ তাকে আমাকে আপনি ধরাশায়ী করেছেন, ছেড়ে দেন, আর দরকার নাই। মানে আপনি যেহেতু ধরাশায়ী করে ফেলেছেন, আপনিও মজা পাইতেছেন, জেরা করতে আপনিও মজা পাইতেছেন, দুর্বলকে একটু জেরা করে নি। ডোন্ট ডু ইট, এটা কোনো দরকার নাই। আচ্ছা, আর একটা খালি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটা হলো জেরার ক্ষেত্রে সবসময় লিডিং কোশ্চেন, সবসময় যেই কোশ্চেনের উত্তর আপনার পক্ষে যাবে শুধুমাত্র সেই কোশ্চেনই করবেন, আদারওয়াইজ লিডিং কোশ্চেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি একজন সাক্ষীকে প্রশ্ন করলেন, আচ্ছা ঘটনাস্থল থেকে আপনার বাড়ি কত দূর? স্যার 500 মিটার। আপনার কিন্তু এই উত্তরটা দরকার নাই। আপনি জানেন যে ঘটনাস্থল থেকে ওই সাক্ষীর বাড়ি আসলে 2 কিলোমিটার, কিন্তু জজ সাহেব কি লিখলো? জজ সাহেব কিন্তু প্রশ্ন লিখে না, জজ সাহেব লিখে উত্তর, আর জজ সাহেব লিখে সাজেশন। জজ সাহেব কিন্তু লিখছে হ্যাঁ ঘটনাস্থল থেকে আমার বাড়ির দূরত্ব 500 মিটার, কিন্তু আসলে তার বাড়ি। কিন্তু যদি আপনি এখানে সাজেশন দিতেন যে আপনি বলেন তো দেখি ঘটনাস্থল থেকে আপনার বাড়ি 2 কিলোমিটার দূরত্বে, সত্য না মিথ্যা বলেন? মিথ্যা। ওকে, তার বক্তব্যই তো গেল, ইহা সত্য নয় ঘটনাস্থল থেকে, কিন্তু আপনার কথাটা কিন্তু দেখেন আপনি চলে গেছে, তার বক্তব্যটা কিন্তু যায় নাই। এই জন্যে সবসময় জেরার সময় আপনাকে লিডিং কোশ্চেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর হলো আরেকটা ছোট ট্রিক্স আছে, যেটা আপনি উইটনেসের সাইকোলজি নিয়ে, আপনারা তো কোনো কাজ করেন না আসলে, উইটনেসের সাইকোলজি নিয়ে একটু আপনারা কিন্তু করতে পারেন। যেমন মনে করেন যে ঝিনাইদহের একটা মাদকের মামলায় মহেশপুরের একটা ব্যক্তির কাছ থেকে 5 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। একজন পাবলিক উইটনেস আসছে এবং সত্যি পাওয়া গেছে। পাবলিক উইটনেস জবানবন্দিতেও বললো হ্যাঁ আমি তো দেখছি, আমার সামনেই 5 বোতল অমকের কাছ থেকে, রহিমের কাছ থেকে 5 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে, আমি দেখছি। আচ্ছা, জেরাই যদি আপনি এখন তাকে সরাসরি বলেন আচ্ছা আপনি কি দেখছেন? হ্যাঁ আমি তো দেখছি,
কিন্তু যদি একটু আপনি সাইকোলজি তাকে ইয়ে করেন, আচ্ছা রহিমকে তো চেনেন তাই না? হ্যাঁ, আমি রহিমকে চিনি। রহিমের বাড়ি আপনার বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে এই 100 আধা কিলোমিটার। রহিমের তো 2 সন্তান আছে তাই না? হ্যাঁ, রহিমের 2 জন সন্তান আছে, 1 ছেলে 1 মেয়ে। রহিম বাচ্চাদের সাথে কেমন? বাচ্চাদের মারধর করে না ভরণ পোষণ দেয়? না, বাচ্চাদের ভরণ পোষণ দেয়, ভালো। এখন কিন্তু দেখবেন যে সাক্ষীর মস্তিষ্কের মধ্যে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এরপরে যখন আপনি জিজ্ঞাসা করবেন, আচ্ছা আপনি কি আসলেই দেখেছেন রহিমের কাছ থেকে ফেন্সিডিল পাওয়া গেছে, তখন সে কিন্তু দেখবেন যে আমতা আমতা করবে, না আসলে আমি তো এভাবে দেখি নাই, আমি তো শুনেছিলাম যে রহিমের কাছ থেকে পাওয়া গিয়েছিল, আমি তো ছিলাম না। কারণ কি, ওই যে আপনি যেই কথাগুলো নিছেন এর ভিতরে কিন্তু রহিমের ওই ছেলে মেয়ে স্ত্রীর কথা তার কিন্তু মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে। ঠিক আছে, তো এইটা আপনারা ইয়ে করতে পারেন। আর হলো, আর সাক্ষীদের সাথে কখনোই আর্গু করবেন না। আপনারা অনেক সময় আর্গুমেন্টে জড়ায় যান, সাক্ষীর মানে আপনার মন মতো বক্তব্য না আসলে আপনারা তার সাথে আর্গু করা শুরু করেন, তো এটা দরকার নাই। তো এই ছিল। আর আমি কিছু সাজেস্ট করব, যেমন আপনারা কিছু মুভি দেখতে পারেন, এই রিয়েল কোর্টরুম ড্রামা বিষয়ে কিছু মুভি দেখতে পারেন, যেমন এ ফিউ গুড ম্যান, 12 অ্যাংরি ম্যান, মাই কাজিন ভিনি, মার্ডার ইন দ্য ফার্স্ট, জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ, টু কিল এ মকিং বার্ড, দ্য অ্যাকিউজড। এই ধরনের ভালো ভালো আপনারা মুভি দেখলে হবে কি, যে আপনাদের এই যে জবানবন্দি জেরার এই কৌশল আপনারা খুব ভালো রপ্ত করতে পারবেন।